দিলাম। নতুন একটা জিনিস দেখবো আর কি লাস্ট ক্লাসে, হচ্ছে এখানে প্রসিডিউরাল কালেকশনটা একটু বাকি আছে, অবজারভেশন শুরু করছিলাম, ফিল্ড কালেকশনটা দেখি, এগুলো ছোট ছোট জিনিস বাকি আছে, এটা আমরা পরে দেখবো। আচ্ছা, আমাদের যেটা বলতেছিলাম সয়েল ইনভেস্টিগেশনের কি আমাদের কিছু ইনসিটু টেস্ট করা লাগে। ইনসিটু টেস্ট আমাদের কিছু ইনসিটু টেস্ট করা লাগে। ইনসিটু টেস্ট মানে হচ্ছে কি আমরা ফিল্ডে আমরা সাইটে আমরা টেস্ট গুলো করে ফেলি। ইনসিটু টেস্ট গুলো কি কি আমাদের আমাদের আছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট করতে পারে, যেটাকে আমরা শর্ট ফর্মে এসপিটি বলি, এবং সেটা বহুল প্রচলিত আর কি। তাছাড়া আরেকটা টেস্ট আছে ভেইন শেয়ার টেস্ট। দা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট ছাড়া অনেক জায়গায় এখন হচ্ছে তোমাদের সিপিটি টেস্টও করা হয় আর কি, এটাকে বলা হয় কোন পেনিট্রেশন পেনিট্রোমিটার টেস্ট আর কি। তাছাড়া আর বাকিগুলো আছে তোমাদের প্রেশারোমিটার টেস্ট, ডায়ালোমিটার টেস্ট, আর ডাইনামিক পেনিট্রেশন, ডিপিএল, ডিপিএম, ডিপিএইচ বা ডিপিএসএস যেগুলো আর কি। সো আমরা টোটালি আমাদের সিলেবাসে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট আজকে আমরা কভার করব, নেক্সট দিন বা নেক্সট 2 দিনে আমরা কোন পেনিট্রেশন টেস্টটা কভার করার চেষ্টা করব আর কি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এখন আমাদের স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টটা আসলে কি? তোমরা যখন ক্যাম্পাসে গেছিলা, তোমরা কি তোমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমরা যখন ক্যাম্পাসে গেছিলা তোমরা কি তখন সেটা দেখছিলা কিভাবে করে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টটা? স্যার আমার আজকে একটু নেট প্রবলেম, ফুল ক্লাস করতে পারবো কিনা জানি না। আচ্ছা ঠিক আছে, তোমরা কি এই টেস্টটা দেখছিলা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টটা কিভাবে করে? আচ্ছা ঠিক আছে, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন কিভাবে করে দেখো। উপর থেকে খেলছিল যে হ্যাঁ দেখো, আমাদের প্রথমে আমরা কি করি, আমরা হচ্ছে তোমাদের বোরিং করি। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টে দেখো হচ্ছে আর্টে এখানে কিছু মান দিয়ে থাকে 1.5 মিটার, 3 মিটার, তারপর দেয়া থাকে 3, 4.5 মিটার, তারপরে এভাবে মানে প্রত্যেকটা 1.5 মিটার করে আমাদের হচ্ছে এসপিডি টেস্টটা করা লাগে। আমরা আসলে মেইনলি কি করি, আমরা যে জিনিসটা করি এসপিডি টেস্টে সেটাকে আমরা বলি হ্যামারিং করি। হ্যামারিং করি এবং নাম্বার অফ হ্যামারিং বা নাম্বার অফ ব্লোটা আমরা কাউন্ট করি, কয়টা ব্লো হইলো সেটা কাউন্ট করি। সেটা কিভাবে করি দেখো, এখানে হয়তো দেখাচ্ছে একটা মানুষ টান দিয়ে তুলতেছে, এটা আমাদের আসলে মেশিন অপারেটেডও হইতে পারে। তো এখানে কি থাকে, একটা ক্রাউন বা শেলবি বা পুলি থাকে, এখানে একটা তোমাদের দড়ি থাকে যেটা হচ্ছে তোমাদের ডায়ামিটার মিনিরা রূপ বলে আর কি। এখানে রূপের অনেকগুলো সাইজ আছে, রোটেটিং ক্যাথেড থাকে, এবং এখানে একটা হ্যামার থাকে, সেটাকে আমাদের ডোনাট হ্যামার বলা হয়। এই ডোনাট হ্যামারের ওজন কত হবে সেটা আমাদের হচ্ছে ডিফাইন করা থাকে। সব স্পিড টেস্টের জন্য ডোনাট হ্যামারের ওজন কত হবে সেটা ডিফাইন করা থাকে। একটা হচ্ছে স্লিপ বা গাইড পাইপ থাকে, দেখো এটা হচ্ছে স্লিপ বা গাইড পাইপ। এই ডোনাট হ্যামারটা দেখতে হচ্ছে অনেকটা এরকম আর কি, মাঝখান দিয়ে এখানে ফাঁকা থাকে, যাতে মাঝখান দিয়ে এটা হচ্ছে নিচের দিকে নামতে পারে আর কি, এটা নিচের দিকে নামে। এবং হচ্ছে এনভিল, এটাকে বলা হয় এনভিন। এনভিন কেন বলা হয়, কারণ এটার উপর হচ্ছে ডোনাট হ্যামারটা হচ্ছে, যেখানে হচ্ছে ডোনাট হ্যামারটা আমাদের আসলে হ্যামারিং করে, এটাকে এনভিন বলা হয়। আর নিচের এই পাইপটাকে বলা হয় আমাদের ড্রিল রড, ঠিক আছে। আর নিচে এখানে একটা আমাদের কি আছে, এটা আমাদের বোরহোল আছে, বোরহোল, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড সারফেস। তো আমাদের আসলে মেইন কাজটা আসলে কি, আমরা যেটা করি যে আমাদের, আর দেখো এখানে আরেকটা জিনিস বলা আছে, বলি না আমি, সেটা হচ্ছে এটা 30 ইঞ্চি বা 762, মানে এই ডোনাট হ্যামারটা অবশ্যই এনভিল থেকে অলওয়েজ হচ্ছে কি 30 ইঞ্চি গ্যাপে গ্যাপে হচ্ছে আমাকে সেটার উপর ফালাইতে হবে আর কি। তো আমরা আসলে কি করি, আমরা ধরো যে এসপি টেস্টের প্রসিডিউরটা কি, ধরো হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা প্রথম 150 মিলিমিটার, আমার কথাই শুনতে পারতেছো? হ্যালো, জি স্যার। 150 মিলি, জি স্যার, শোনা যাচ্ছে। আরো 150 মিলি নিলাম। এই দুইটা 150 মিলি কত মিলি, টোটাল 300 মিলি। প্রথমে হচ্ছে আমরা ধরো যে একটা জায়গায় আমরা বোরিং করব, আমি জাস্ট প্রসিডিউরটা দেখাই, তারপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর কি কি আছে সেগুলো দেখাবো না। ধরো এখান পর্যন্ত আমরা বোরিং করে ফেলছি, তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে এসপিটির অ্যাপারেটাস গুলো ঢুকাইলাম। এই প্রথম 150 মিলিমিটার আমরা হচ্ছে হ্যামারিং করব। এখানে আমাদের কোনো রিডিং দেওয়া লাগবে না, আমরা এখানে 150 মিলিমিটার লিখে রাখি, আমরা দেখি 150 মিলিমিটার সেটা নিচের দিকে দাবছে কিনা, এখানে আমরা কোনো রিডিং নিব না। পরবর্তীতে আরো 150 মিলিমিটারের জন্য আমরা রিডিং নেই। রিডিংটা কিসের নেই, আমরা এই ডোনাট হ্যামারের ব্লো এর রিডিং নেই। মনে করো যে এখান থেকে ফালাইলাম, একটা ব্লো হইলো, আরেকটা ব্লো হইলো, 10টা ব্লো হইলো, মানে ডোনাট হ্যামারটা এই এনভিলে কয়বার ধাক্কা দিছে। আমার কথা বুঝতে পারছো? ব্লো বলতে এন মানে কি বুঝাচ্ছি, এসপিটি এন মানে হচ্ছে যেটা বুঝাচ্ছি এই ডোনাট হ্যামারটা এই এনভিলে কয়বার হচ্ছে আমাকে ধাক্কা দিছে। তো আমি কি করছি, প্রথম 150 মিলিমিটার ধাক্কা দেওয়ার জন্য আমি কোনো কাউন্ট করি নাই,
পরে 150 মিলিমিটার ধাক্কার জন্য মনে করো একটা কাউন্ট করছি 10টা ব্লো লাগছে, পরে আরো 150 মিলিমিটার কাউন্ট করার জন্য আরো ব্লো লাগছে ধরো হচ্ছে তোমার 12টা। তাহলে আমার এসপিটি এন ভ্যালু কত হবে টোটাল? 22টা। কথা বুঝতে পারছো? হ্যালো, প্রসিডিউর বুঝে গেছে? হ্যালো, জি স্যার। আমি কি বলতেছিলাম যে আমরা যেটা বলতেছি আমরা হচ্ছে টোটাল হচ্ছে একটা 150 মিলি সব হচ্ছে মিলিমিটার আর কি, 150 মিলিমিটার। প্রথম 150 মিলিমিটার জন্য হচ্ছে আমরা কোনো প্রকার ব্লো কাউন্ট করবো না, পরবর্তীতে দুইটা 150 মিলিমিটার জন্য আমরা ব্লো কাউন্ট করবো। ধরো এখানে 10টা আসলো, সেটা এখানে আসলো 12টা। টোটাল এসপিটি এন ভ্যালু কত হবে আমার? এখানে 22। এটাকে আমাদের বলা হয় স্ট্যান্ডার্ড পেনেট্রেশন টেস্ট, মানে হচ্ছে আমার মাটি টোটাল 300 মিলিমিটার পেনেট্রেট করার জন্য আমাকে এই ডোনাট হ্যামার দিয়ে এনবিলের উপর এই 30 ইঞ্চি অন্তরে কয়টা ব্লো দেয়া লাগছে, কয়টা হ্যামারিং করা লাগছে। তো এসপিটি এন থেকে আমরা কি কি বের করতে পারি? এখান থেকে আমরা ভ্যারাইটি অনেক কিছু আমরা বের করতে পারি। মেইনলি আমরা আসলে তোমাদের মাটি হচ্ছে অ্যালাউয়েবল সয়েল বেয়ারিং ক্যাপাসিটি বের করতে পারি। তাছাড়াও আরো অনেক কিছু বের করতে পারি, আমরা পরের স্লাইড গুলো দেখলেই বুঝবো। অ্যাডভান্টেজ গুলো আমাদের কি কি? অ্যাডভান্টেজ আছে, এটা ইকুইপমেন্ট গুলো অত্যন্ত সিম্পল, এটার কস্ট অনেক লো, এটা হচ্ছে তেমন হচ্ছে মাস্ট এক্সপার্টিস দরকার পড়ে না আর কি। এটার মাধ্যমে আমরা ডিস্টার্ব স্যাম্পল আমরা কালেক্ট করতে পারি। তোমরা যেটা দেখছিলাম যে আমরা বোরিং করার সময় আমরা উপরে যে সয়েল আসে সেখানে আমরা ডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করি। আর ডিসঅ্যাডভান্টেজ কি? এখানে আমাদের সয়েলের প্রপার্টিজ এর উপর আমাদের অনেক মাছ ভেরিয়েশন আসে, অনেক টাইপের আমাদের ভেরিয়েশন আমাদের আসতে পারে আর কি। এখন হচ্ছে এসপিটি হ্যামার, আমি যেটা বলতেছিলাম যে এসপিটি হ্যামার, এখন দেখো এখানে একটা হ্যামার দেখাচ্ছিলাম, হ্যামারটার নাম কি? তোমাদের কাছে ক্লাসে মনে হয় মনোযোগ নাই, আমি যে এখান থেকে অনেক টাইপের কোশ্চেন দিব বা ভাইবাতে অনেক কিছু জিজ্ঞেস করবো। স্যার আছে তো। এই হ্যামারটার নাম হচ্ছে ডোনাট হ্যামার। এই ডোনাট হ্যামার ছাড়াও আমাদের আরো অনেক টাইপের হ্যামার আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে ডোনাট হ্যামারের ছবি। এটা ডোনাট হ্যামার দেখতে কি রকম আর কি। এই ডোনাট হ্যামার এটার ওজন কত হয়? 140 পাউন্ড বা 63.5 কেজি আর কি, 63.5 কেজি। তারপর হচ্ছে এখানে আরেকটা টাইপের হ্যামার আছে, সেটা হচ্ছে সেফটি হ্যামার বা আমরা যেটা বলি অটোমেটিক হ্যামার। এই প্রত্যেকটা 3 টাইপের হ্যামারের উপর করে আমাদের প্রত্যেকটা এই যে এসপিটি এন ভ্যালু যে আমি একটু আগে লিখলাম 10 প্লাস 12 ইকুয়াল 22, এই এই যে 22, এই 22 এর এই ভ্যালুটা তিনটা হ্যামারের জন্য কিন্তু 3 টাইপের হবে। এই জন্য হচ্ছে আমাদের এই এন ভ্যালুটাকে আমাদেরকে কারেক্ট করা লাগে, এটাকে আমরা বলি এসপিটি এন কারেকশন। তো কারেকশন কিভাবে করি আমরা হচ্ছে পরে দেখতেছি। এখন আমি যেটা বলতেছিলাম যে আমাদের 3 টাইপের হ্যামারের উপর করা হচ্ছে আমাদের কি হয়, আমাদের হচ্ছে এই এন ভ্যালু গুলো আমাদের চেঞ্জ আসতে পারে। তাছাড়া আমাদের আরো কিছুর উপর চেঞ্জ আসতে পারে, আমাদের চেঞ্জ আসতে পারে হচ্ছে এই ফলের উপর করে। অলওয়েজ তো 300 মিলিমিটার করে ফলটা আসলে তোমাদের সবসময় করা যায় না, অনেক সময় দেখা যায় যে ওয়ার্কাররা টান দেওয়ার সময় 300 ইঞ্চির জায়গা হচ্ছে আমাদের 31 নিয়ে টান দিয়ে ফেলে, বা অনেক সময় ওয়ার্কাররা যেটা করতে চায় খুব তাড়াতাড়ি কাজ করতে চায়, তাড়াতাড়ি কাজ করতে গেলে দেখা যায় তোমাদের এই হাইটটা যেটা 300 ইঞ্চি নেওয়া দরকার, 30 ইঞ্চি নেওয়া দরকার ছিল, 30 ইঞ্চি না নিয়ে দেখা যায় তোমার হচ্ছে 28 ইঞ্চি 25 ইঞ্চি নিয়ে তোমাদের বারবার হ্যামারিং করতে থাকে। সেই ক্ষেত্রে আমাদের এসপিটি এন এর ভ্যালু হচ্ছে ভেরিয়েশন আসতে পারে আর কি, হ্যামারের উপর ভেরিয়েশন আসতে পারে। তারপর হচ্ছে এই যে এই রোপ বা পুলির উপর আমাদের ভেরিয়েশন গুলো আসতে পারে আর কি। তো এখানে লেখা আছে আর কি যে আমাদের এসপিটি এন ভ্যালু গুলা আমাদের কি কি কারণে হচ্ছে আমাদের চেঞ্জ আসতে পারে। আমি যেটা বললাম যে 10 এই যে প্রথম 300 মিলিমিটার পেনেট্রেট করতে আমার যতগুলা ব্লো লাগে, আমি একটু আগে ধরে নিলাম যে আমার 22টা ব্লো লাগে, 22টা ব্লো কিসের উপর আমাদের চেঞ্জ আসতে পারে? বলছে ইকুইপমেন্ট ফ্রম ডিফারেন্ট ম্যানুফ্যাকচার। ডিফারেন্ট ম্যানুফ্যাকচারের কারণে হচ্ছে তোমাদের ইকুইপমেন্টের আমাদের বিভিন্ন ইকুইপমেন্টে বিভিন্ন টাইপের এসপিটি এন ভ্যালু আমাদের শো করতে পারে। কারণ হচ্ছে আমরা যে ডোনাট হ্যামারের মাধ্যমে যে এনার্জিটা ট্রান্সফার করব, এই এনার্জিটা মাঝে মাঝে যদি তোমাদের এই যে এখানে দেখো এখানে স্লিপ বা গাইড পাইপে একটা ফ্রিকশন আসে, তো ফ্রিকশনের কারণে হচ্ছে আমাদের হচ্ছে এসপিটি এন ভ্যালু কম আসতে পারে, এই হ্যামারের টাইপের কারণে কম আসতে পারে, এই পুলির কারণে কম আসতে পারে, বা এই ড্রিলিং রোডের হচ্ছে ডায়ার উপর যেটা বলছি ডায়ার উপরেও আমাদের হচ্ছে ডিফারেন্স আসতে পারে আর কি। এটা কি বলছি তোমাদের এই পাইপে হচ্ছে তোমাদের ফ্রিকশনের কারণে হচ্ছে আমাদের ডিফারেন্স আসতে পারে। এখন আর কি কি বলছে ড্রাইভিং হ্যামার কনফিগারেশন, যেটা একটু বারবার বলতেছিলাম যে আমাদের ডোনাট হ্যামার ইউজ করবো না সেফটি হ্যামার ইউজ করবো নাকি অটো টিপ ইউজ করবো। এই যে এখানে 3টা ছবি আমি এখানে দেখাই দিছি, ডোনাট হ্যামার, সেফটি হ্যামার, অটো হ্যামার। বলছে অ্যাকচুয়াল ড্রপ হাইট ভেরিয়েশন, যেটা বলছে অটো
ট্রিপ অপারেশন যেটা বলছিলাম কত তোমাদের 30 ইঞ্চি সরি, এই 30 ইঞ্চি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ড্রপ হাইট ভেরিয়েশন আসতে পারে। যেমন ধরো আমাকে বলো তো, যদি বারবার 30 ইঞ্চি না করে 32 ইঞ্চি থেকে ফালাই, তাহলে কি আমার এসপিটিএন ভ্যালু বেশি আসবে, নাকি 28 ইঞ্চি থেকে ফালাইলে আমাদের বেশি আসবে বলো তো? হ্যালো হ্যালো স্যার আমি বলতেছি এই হাইটটা যদি আমি 30 ইঞ্চির জায়গায় মনে করো যে আমি 32 ইঞ্চি নেই, তাহলে কি আমার এসপিটিএন এর এই ভ্যালুটা কি বেশি আসবে, নাকি হচ্ছে আমি যদি সেটা 28 ইঞ্চি করে ফালাই তাহলে আমার এসপিটিএন এর ভ্যালুটা বেশি আসবে বলো? স্যার উপর থেকে ফালালে তো মনে হয় বেশি আসবে। সরি আরে বলি, 32 ইঞ্চি করে আমি মনে করি আমি প্রত্যেকবার 32 ইঞ্চি থেকে আমি এই হ্যামারটা নিচে দিয়ে ফালাই দিচ্ছি, তাহলে আমার এসপিটিএন এর ভ্যালু বেশি আসবে নাকি 28 ইঞ্চি থেকে ফালালে বেশি আসবে বলো? কি এটা সিম্পল জিনিসটা মাথায় আসছে না? স্যার উপর থেকে ফালালে বেশি আসবে না? কেন? তোমাদের যদি মনে করো যে তুমি মনে করো এখানে একটা প্যারেক গাঁথবা, তুমি যত উপর থেকে হ্যামারিং করবা তাহলে প্যারেকটা তাড়াতাড়ি গাঁথবে না? জি স্যার, তাড়াতাড়ি কাটবে। তাহলে তোমার মানে হ্যামার দিয়ে একবার বাড়ি দিছো অর্ধেক গাইতে গেল, আরেকবার বাড়ি দিলে পুরোটা গাইতে দেবে, তখন তোমার কয়টা ব্লো লাগছে? মাত্র 2টা। আর তুমি যদি একদম অল্প একটু উপর থেকে আস্তে আস্তে বাড়ি দাও তাহলে স্যার 28 এর জন্য বেশি লাগবে। জি স্যার। হ্যাঁ, তো বলতেছি কি, এই যে আমরা তো বলতেছি যে এসপিটিএন ভ্যালুতে ভেরিয়েশন আসতে পারে। সো ওয়ার্কাররা যখন কাজ করে তারা চায় খুব তাড়াতাড়ি কাজ করতে, তো অনেক সময় কি করে তারা অল্প হাইট নিয়ে ছেড়ে দেয়, অথবা হচ্ছে অনেক উপর থেকে ছাড়ে। এই জন্য হচ্ছে আমাদের এসপিটিএন ভ্যালু হচ্ছে আমাদের ভেরিয়েশন আসতে পারে, এটাই বলছে। তা বলছে রোপ কাট হেড সিস্টেম, মানে আমাদের রোপ কাট হেড সিস্টেম যেটা বলতেছি আমরা, যে আমাদের এখানকার এটা পুলি নাকি আমাদের কি টাইপ দিয়ে হচ্ছে আমরা টানতেছি সেটার উপর হচ্ছে আমাদের এসপিটিএন ভ্যালু হচ্ছে আমাদের ভেরিয়েশন আসতে পারে আর কি। তার বলছে ইউজ দ্য লাইনার ইনসাইড দ্য স্পিড ব্যারেল, ইউজুয়ালি লাইনার নট ইউজড, মানে আমাদের লাইনার ইউজ করতে পারি স্পিড ব্যারেলের ভিতরে আর কি। তাছাড়া একটা কি বলছে ওভারবার্ডেন প্রেসার, সয়েলে যদি আমাদের ওভারবার্ডেন প্রেসার থাকে সেই ক্ষেত্রে আমাদের এসপিটিএন ভ্যালু হচ্ছে আমাদের সেম ডেনসিটি সয়েলের জন্য আমাদের কম আসতে পারে আর কি। এখন ওভারবার্ডেন প্রেসার কি বলতো? তোমরা তো ম্যাথ করছো, ওভারবার্ডেন প্রেসার কি বলো? সিগমা ভি। ওভারবার্ডেন প্রেসার কি বলো না? আগে থেকে বেশি প্রেশারটা থাকে। বলো। এটা হচ্ছে তোমাদের সয়েলের উপর যদি ওভারলেইং ম্যাটেরিয়াল দিয়ে, মনে করো আমি একটা সয়েল আছে, সয়েলের উপর ওভারলেইং আরো কিছু ম্যাটেরিয়াল দিয়ে যদি একটা প্রেসার ক্রিয়েট করে রাখি, এই প্রেসারটাকে আমাদের বলা হয় হচ্ছে ওভারবার্ডেন প্রেসার আর কি, ওভিপি বা যেটা বলো ওভারবার্ডেন প্রেসার বলে। সো ওভারবার্ডেন প্রেসার যদি থাকে সয়েলের উপর সেই ক্ষেত্রে আমাদের এসপিটিএন ভ্যালু হচ্ছে আমাদের কম আসতে পারে আর কি। বলছে লেন্থ অফ দ্য ড্রিল রোড, আমাদের ড্রিল রোডের লেন্থ আমাদের কত হবে সেটার উপর হচ্ছে আমাদের, যদি ইফ দ্য ড্রিল রোডের লেন্থ যদি 10 মিটার থেকে বেশি হয়, নট ক্রিটিক্যাল ফর শর্টার লেন্থ এন্ড স্মলার দেন 30 ইট ইজ ক্রিটিক্যাল। দাঁড়াও আমি একটা জিনিস এখানে দেখাই, বলো তো বুঝতেছ না কেন? একটা ড্রিল রোড এরকম ছোট আছে, তুমি এটা মাটিতে নিতে চাও, উপর থেকে হ্যামারিং করলা, এখানে ভালোভাবে লোডটা ট্রান্সফার হবে, নাকি একটা লম্বা জিনিসের উপর তুমি হ্যামারিং করলে ভালোভাবে লোড ট্রান্সফার হবে বলো তো? কোনটাতে ভালো লোড ট্রান্সফার হবে বলো তো? কোনটা বাঁকায় যাবে? এটা বাঁকায় যাবে নাকি এটা বাঁকায় যাবে উপর থেকে হ্যামারিং করলে? হ্যালো, কথা শুনতেছো না? জি স্যার শুনতেছে। তাহলে স্যার শুনুন তাহলে কোশ্চেনের কোনো রেসপন্স দিচ্ছ না কেন? আমি বলতেছি এটা তো ড্রিল রড, আমি বলছি ড্রিল রডটাকে ছোট হইলে ভালো হওয়ার কথা, যে উপর থেকে হ্যামারিং করলে, নাকি বড় হইলে ভালো হওয়ার কথা? একটু চিন্তা করে বলো, না হলে বলো যে স্যার বুঝি নাই। স্যার বুঝি নাই স্যার, কি বলছেন? যদি এই ড্রিল রডটা, এই যে ড্রিল রডটা আছে, এই যে ছবি আঁকলাম আমি এখানে ড্রিল রডটা, এই ড্রিল রডটা বলতেছি আমি যদি বড় হয়, ধরো যে এটা হচ্ছে মাত্র 5 ফিট, 5 ফিট উপর থেকে এখান থেকে হ্যামারিং করতেছো, এটা হলে ভালো হবে নাকি 10 ফিট উপর থেকে হ্যামারিং করলে ভালো, মানে লোডটা ট্রান্সফার হবে এখানে ভালো কিভাবে? স্যার দেখো বেশি হলে তো লোডটা তাড়াতাড়ি ট্রান্সফার হবে স্যার। দাঁড়াও, আমি তো একটা জিনিস চিন্তা করো, তুমি যদি এটা যদি কি কোন একটা জিনিস উপর থেকে হ্যামারিং করো, তাহলে এটা একটু বাঁকায় যাবে না লোডটা ট্রান্সফার হওয়ার সময়? তো সাইজটা কি এক থাকবে না? না, একটা লম্বা, দুইটা ডায়াই সেম, কিন্তু একটা হচ্ছে ছোট একটা হচ্ছে বড়,
তোমরা চিন্তা করো, একটা চিকন জিনিস তুমি মাটিতে গাঁথতে চাও, এটা বাঁকায় যায় না জোরে প্রেসার দিলে? স্টিলের স্কেলটা চিন্তা করো না, এটা বাঁকায় যায় না? জি স্যার। তাহলে তুমি যদি এটা বারবার হ্যামারিং করো, দেখা যাবে কি এটা বাঁকায় যাবে না? তাহলে বলো, তাহলে কি ড্রিল লোডটা কি? ড্রিল লোডের লেন্থের সাথে সাথে আমাদের এসপিটিএন এর ভ্যালু চেঞ্জ আসবে না? আমার কথাই বুঝতে পারছো ফাইন কি বলছি? জি স্যার, বুঝতে পারছি আমি স্যার। চিন্তা করো, একটা কলম তুমি যে ইজিলি নিতে পারো, কারণ কলমের হাইটটা ছোট, মানে কিন্তু সেই তুলনায় একটা স্টিলের স্কেল, উপর থেকে প্রেসার তো দেখবে একটু এটা বাঁকায় গেছে। তো আমি এটাই বুঝাচ্ছি যে তোমাদের ড্রিল লোডের লেন্থ যদি চেঞ্জ থাকে, সেই ক্ষেত্রে আমাদের এসপিটিএন এর ভ্যালু কি আসতে পারে, আমাদের ভেরিয়েশন আসতে পারে, এটা এখানে বলে দিছে। তো আমরা দেখবো ড্রিল লোডের লেন্থের উপর কিভাবে ভেরিয়েশন আসে, এটা আমরা ম্যাথ দেখবো আর কি। তো রেট এট হুইচ দ্য ব্লো ইজ অ্যাপ্লাইড, যেই রেটে হচ্ছে আমাদের ব্লোটা অ্যাপ্লাই করা হয়েছে। Sometimes the drill crew are more interested in advancing the hole quickly, 30 to 40 blow per minute. মানে হচ্ছে তুমি এখান থেকে এই ডোনাট হ্যামারটা কয়বার ব্লো দিবা, সেটা অবশ্যই ডিপেন্ড করবে কিসের উপর? এটা তো টাইমের উপর। মানে বলছে তুমি এটা 30 থেকে 40টা ব্লো দিতে পারবা এক মিনিটে, মানে 60 সেকেন্ডে এতগুলার বেশি ব্লো দিতে পারবা না। কারণ তাহলে কি হবে, দেখো একটা ব্লো দেওয়ার সাথে সাথে মাটি ডাবার সাথে সাথে তুমি আবার সাথে সাথে দিয়ে ফেলতেছো, তাহলে তো তোমার তো কি হবে, তোমার তো এনার্জিটা এখানে লস হবে। তো ওয়ার্কাররা যেটা করে খুব তাড়াতাড়ি ব্লো দিতে চায়, মানে ওরা চায় যে তাড়াতাড়ি হচ্ছে এসপিডির কাজটা শেষ করতে, যার ফলে দেখা যায় যে আমাদের কি হয়, আমি যদি তাড়াতাড়ি ব্লো দেই তাহলে দেখা যায় আমাদের এসপিটিএন এর ভ্যালু কি আসবে, আমার বেশি দেখাবে, কারণ এনার্জিটা এখানে লস হয়ে যাবে। তাছাড়া বলছে ডায়ামিটার অফ দ্য ড্রিল হোল, আমাদের ড্রিল হোলের ডায়ামিটার কত আছে, এই যে ডায়ামিটার আছে, এই ডায়ামিটারটা কত আছে। নরমালি দেখা যায় ডায়ামিটার যদি আমাদের বড় হয়, একটা ডায়ামিটার ছোট আছে, একটা ডায়ামিটার বড় আছে, বড় ডায়ামিটারে আমাদের এন এর ভ্যালু হচ্ছে আমাদের বেশি দেখায়, শো করে। ছোট ডায়ামিটারে আমাদের তার তুলনায় আমাদের অল্প শো করে আর কি। বলছে প্রেজেন্স অফ লেগ ড্রিলিং মার্ক, যদি আমাদের প্রেজেন্স অফ ড্রিলিং মার্ক কম থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে এসপিটিএন ভ্যালু হচ্ছে আমাদের ভেরিয়েশন আসতে পারে আর কি। এখন আসো আমাদের এনার্জিটা আমাদের আসলে কত হবে। কি বলছে এখানে, some of the influence factors such as warp on driving shoe induced a quick condition of the whole bottom to rapid withdrawal of the cutter, differential water level আছে, এগুলো যাও। আমরা এখানে দেখি থিওরিটিক্যাল ড্রাইভিং এনার্জিটা আসলে আমাদের কত। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা ফিজিক্সে পড়ছিলাম, আমাদের মনে আছে, E ইকুয়াল হাফ mv স্কয়ার, এটা মনে আছে? জি স্যার। স্যার মনে আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে বলছে কি আমাদের, তাহলে এখানে এনার্জিটা কিসের জন্য আসবে, এমটা কিসের এম আসবে, আমরা ডোনাট হ্যামারের ওজনটা আসলে আমাদের কত, আর ভিটা আসলে কি বলতো, গতিবেগ স্যার, কত বেগে টাইনা ফালাম স্যার। হ্যাঁ এখন দেখো যেহেতু এটা ভার্টিক্যালি পড়তেছে, উপর থেকে ভার্টিক্যালি তো পড়তেছে, এটার উপর কি জাস্ট কিসের রেসপেক্টে পড়তেছে, এটা জি এর রেসপেক্টে পড়তেছে। আমরা আরেকটা ফর্মুলা কি জানি, ভি স্কয়ার ইকুয়াল কি ইউ স্কয়ার প্লাস 2gh। 2gh, তাহলে ই ইকুয়াল আলটিমেটলি কি হবে বলো, হাফ ইনটু M। এ ইনটু 2gh না, তাই তো, তাই না? আরেকটা দেখো এখানে জি স্যার। আরেকটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি, mg, তাহলে m ইকুয়াল আমরা আলটিমেটলি কি জানি, w বাই জি। ইকুয়াল কি আসে, হাফ ইনটু w বাই জি ইনটু 2gh, gg কাটা, তো আলটিমেটলি কি থাকে, 2 কাটা, শুধুমাত্র থাকে আমাদের w আর হচ্ছে h। মানে আমাদের ওয়েট আর হচ্ছে হাইটের উপর হচ্ছে আমাদের কি পরিমাণ এনার্জি আসবে স্যার সেটা ইউটা কি 0 ধরছেন? হ্যাঁ, ইনিশিয়াল তো হচ্ছে কোনো ভেলোসিটি নাই, যেহেতু উপর থেকে যা ছেড়ে দিচ্ছ তুমি। তো এটাই বলছে, দেখো আমাদের ডাব্লিউ কত বলছে, আমাদের ডোনাট হ্যামারের ওজন হচ্ছে 140 পাউন্ড, যেটা আমাদের 63.5 কেজি আর কি। এবং হাইটটা কতটুকু দেয়া আছে দেখো তো, এখানে এখানে হাইট দেয়া আছে কতটুকু, হাইট দেয়া আছে আমাদের 30 ইঞ্চি বা 762 মিলিমিটার ফল। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি 762 বা এটাকে এই 30 ইঞ্চি বা 762 মিলিমিটার এবং জি তো 9.87, এখান থেকে আমরা বাইর করতে পারি তোমাদের 474.5 জুল বা 350 পাউন্ড পার ফিট। এতটুকু হচ্ছে এনার্জি হচ্ছে প্রত্যেকটা হ্যামারিং যখন আমাদের ব্লো করবে, এই পরিমাণ এনার্জি হচ্ছে আমাদের কি হতে হবে, আমাদের এখানে ট্রান্সফার হবে। কিন্তু আমাদের যে পরিমাণ হ্যামার, মনে করো প্রত্যেকটা হ্যামারে এতটুকু পরিমাণ আমাদের হচ্ছে ট্রান্সফার হওয়ার কথা, তাহলে দেখো আমাদের এন যদি আসে 22টা, তাহলে বলতো আমাদের টোটাল এনার্জি কি পরিমাণ ট্রান্সফার হবে বলতো,
ইআইএন কত হবে? 22 ইনটু 475.5 হবে না? হ্যালো, জি স্যার। কারণ হচ্ছে এটা তো বলতেছি যে প্রত্যেকটা হ্যামারিং এ কতটুকু ওজন যায়, কতটুকু শক্তি যায়? 474.5 জুল। তাহলে 22টাতে কত যাবে? 22 ইনটু 475, আরে সরি 474.5 না? এতটুকু তো যাওয়ার কথা, কিন্তু জি এগুলো স্যার। আসলে আমাদের ট্রান্সমিট হয় না। এগুলো ট্রান্সমিট কেন হয় না? কারণ একটু আগে আমি বলছি যে এখানে কি আছে, আমাদের এন এর ভ্যালু গুলো অনেক কারণে ভেরিয়েশন আসতে পারে এবং হচ্ছে আমাদের মেটেরিয়ালস এর কারণে। তো এই জন্য এটাকে আমরা বলেছি এনার্জি রেশিও, যে আমাদের আসলে কি পরিমাণ এনার্জি আসলে আমাদের ট্রান্সমিট হচ্ছে সেটা কিভাবে ডিপেন্ড করে। স্যার এনটা কি স্যার নাম্বার অফ জানা স্যার, মানে কতবার হ্যাঁ, নাম্বার অফ ব্লো, হ্যামারিং হবে? নাম্বার অফ ব্লো বা হ্যামারিং আর কি, যেটা বলো নাম্বার অফ ব্লো, মানে ডোনাট হ্যামারটা কয়বার ব্লো দিচ্ছে। এটা হচ্ছে ইনপুট এনার্জি। জি স্যার। ইনপুট এনার্জি হচ্ছে 474.5। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের এনার্জি রেশিও। তাহলে আমাদের অ্যাকচুয়াল এনার্জি আসলে কতটুকু আমরা আসলে মাটিতে লেগেছে, আমরা এটা কিভাবে বের করব? এখন পরে এখানে দেখো, এখানে কতগুলা জিনিস দেয়া আছে। এটা কি টেবিল 3.3 দেখতে পারতেছো? আর এখানে ফর্মুলাটা দেয়া আছে, ইএম ইকুয়াল কি ইএ বাই ই ইন। ইন কত আমাদের? 474.5 জুল। এখন একটা জিনিস দেখো, এখানে কি লেখা আছে? এসপিটি হ্যামার ইফিসিয়েন্সিস। এসপিটি হ্যামারের ইফিসিয়েন্সি আমাদের আসলে কত? কান্ট্রি আর্জেন্টিনা, ব্রাজিল, চায়না, কলম্বিয়া, ইউকে, অনেকগুলো কিছু দেয়া আছে। এখানে ডোনাট হ্যামার হইলে বলছে হ্যামার রিলিজ মেথডের জন্য ক্যাথেট হয়, তাহলে হ্যামার এফিসিয়েন্সি কত? পয়েন্ট কত? কত এটা? স্যার 0.45। তাহলে আমাকে বলো অ্যাকচুয়ালি, তাহলে আমাদের এই হ্যামারটা ইউজ করলে আমাদের মাটিতে কি পরিমাণ, প্রত্যেকটা ব্লোতে কি পরিমাণ এনার্জি রিলিজ হবে? 400 স্যার 74 এর সাথে 0.45 গুণ দিয়ে দিব। 0.45 গুণ দিব। সো কোশ্চেনে যদি তোমাদের লেখা থাকে, ধরো যে আমি হ্যামারটা ব্রড করছি, মানে কিনছি আমি কলম্বিয়া থেকে, এটা হ্যামার রিলিজ মেকানিজম হচ্ছে ক্যাট হেড, এবং সেটা যদি আমাদের ডোনাট হ্যামার হয়, তাহলে কত দিয়ে গুণ করবো আমরা? তাহলে 474.5 কত দিয়ে গুণ করবো? জাস্ট 0.5 দিয়ে গুণ করবো। আমার কথা বুঝতে পারছো কি বলছি? এটা কি বুঝা গেছে? জি স্যার। আমি কিন্তু কোশ্চেনের পরীক্ষা কিন্তু এরকম ছোট ছোট ম্যাথ থাকবে, যেহেতু অনলাইনে পরীক্ষা হবে, তাহলে এরকম ছোট ছোট ম্যাথ থাকবে। এখন স্যার এটা কোশ্চেনটা কই? কোশ্চেন তো নাই, আমি কোশ্চেন নিজে বললাম। আচ্ছা ঠিক আছে। তোর না নেট নাই বলে? এই তো ডিস্টার্ব করে দেখে শুনতেছি না কোশ্চেন স্যার কি বলছিল। আচ্ছা, এখন আবার আরেকটা জিনিস হচ্ছে হ্যামারিং এর সাথে, দেখো আমি কি বলতেছিলাম যে তোমাদের দাঁড়াও। আচ্ছা, এখানে দেখো হ্যামারিং এর সাথে ইফিসিয়েন্সির সাথে আমাদের এন এর একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা হচ্ছে আমাদের ইএম ইন্টু এন ওয়ান ইএম টু ইন্টু হচ্ছে এন টু। যে ব্যাপারটা আসলে কি, ধরো ধরো হচ্ছে আমি বাংলায় এখানে তো লেখার জায়গা নাই, আমি বলে দিই। ধরো একটা আর্জেন্টিনা থেকে আমি একটা হ্যামার কিনে আনছি, যেটা অরিজিন হচ্ছে আর্জেন্টিনা, সেটা ডোনাট হ্যামার। এটার ক্যাট হেড হইলে এটার ইএম কত হবে? প্রথম হ্যামার দিয়ে মনে করো একটা লোকেশন আছে, এখানে আমি একটা লোকেশন দেখালাম, লোকেশনে আমি হচ্ছে এসপিডি টেস্ট করছি। কি টেস্ট করছি আমি? এসপিডি টেস্ট করছি। এসপিডি টেস্টটা করতে হলে আমি হ্যামারটা কোথা থেকে আনছি? আর্জেন্টিনা থেকে আনছি, সেটা ডোনাট হ্যামার, ক্যাট হেড। তাহলে দেখো এটার ইএম কত হবে বলো তো? দেখা বলো না, এটার ইএম কত হবে? ইফিসিয়েন্সি, হ্যামার ইফিসিয়েন্সি কত? 0.45। হ্যাঁ, 0.45। এখন দেখো, ধরো যে এসপিডি টেস্ট করার পরে আমি এন এর ভ্যালু পাইছি হচ্ছে তোমার 22 পাইছি। এন এর ভ্যালু কত পাইছি? আমার কথা, কোশ্চেনটাকে বুঝতেছো? আমি তো কোশ্চেন লিখতেছি না। স্যার এনটা কি নাম্বার অফ ওই যে ব্লো না? হ্যাঁ, এর নাম্বার অফ ব্লো, মানে আমি এসপিডি টেস্ট করার সময় নাম্বার অফ ব্লো পাইছি 22টা, এবং আমি হ্যামার ইউজ করছি আর্জেন্টিনার হ্যামার, যেটা ডোনাট হ্যামার এবং ক্যাথেট টাইপ। ইএমন কত? 0.45। এখন আমি তোমাকে কোশ্চেন করলাম, যদি আমি জাপানের হ্যামারটা ইউজ করতাম, এই ডোনাট হ্যামার, এবং এটা হচ্ছে যদি ডোনাট হ্যামারই হইতো, ডি হইতো, এবং এটা যদি আমাদের টম্বি ট্রিগারের হইতো, তাহলে সেই ক্ষেত্রে আমার কয়টা ব্লো আসতো?
বের করতে পারবা? এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো না? তখন স্যার। 3m টা স্যার কিভাবে নিব স্যার দুইটার মাঝখানে এভারেজ করে? দাঁড়ো এখানে ফর্মুলা তো আমি লিখে দিছি। ফর্মুলা কি দেখো, em1 ইনটু n1 ইনটু কি em2 ইনটু কত n2। em1 কত? এটা হচ্ছে 0.45 লেখছো, তাহলে em2 টা কত হবে? যেহেতু আমি জাপানের হ্যামার বলছি, em2 তোমার এখানে 0.78 আছে, 0.85 আছে, তুমি যে কোনো একটা ভ্যালু ধরতে পারো, এখানে এভারেজ করার কিছু নেই। 0.78 ধরলাম, তাহলে আমার নাম্বার অফ ব্লো কয়টা লাগবে? em1 কত? 0.45, n1 কত? 22, em2 টা কত বলো তো? 0.78 ইনটু n2। তাহলে নাম্বার অফ ব্লো বের করতে পারবা? নাম্বার অফ ব্লো বের করতে পারবা না? কয়টা আছে দেখো না, ক্যালকুলেটর নাই কারো কাছে? ক্যালকুলেটর নাই? স্যার আমার কাছে নাই। কি তোমার স্টুডেন্ট কারো কাছে ক্যালকুলেটর নাই এখন? স্যার লাস্টে কি লিখছেন স্যার? 0.45 ইন্টু 12 ইকুয়াল হচ্ছে 0.78 ইন্টু n2। আমি বলছি এটা তাহলে n2 ভ্যালুটা কত আসে? আমার আসতে তোমার হচ্ছে 13 আসে, মানে 13 আসে। এখন আমি যদি আবার কোশ্চেন থাকে যে তোমাদের বের করো অ্যাকচুয়াল এনার্জিটা আসলে কত, অ্যাকচুয়াল এনার্জি ফর অরিজিন অফ জাপানের জন্য যদি হয়, তাহলে অ্যাকচুয়াল এনার্জিটা কত হবে? কত হবে আলটিমেটলি? হবে 13 ইন্টু কত? আমাদের প্রত্যেকটা ব্লোতে কতটুকু জুল যায়? 470.5 জুল। তাহলে যা আসে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো কোশ্চেন কি বুঝে গেছে? ম্যাথ কি বুঝে গেছে? এই স্কাইপ থেকে কিভাবে ম্যাথ আসতে পারে? স্যার এটা কি বের করছেন স্যার, এটা বুঝি নাই। এটা হচ্ছে তোমাদের, দেখো এটা হচ্ছে অ্যাকচুয়াল এনার্জিটা আসলে কতটুকু ট্রান্সফার হচ্ছে অ্যাকচুয়ালি। মনে করো আমি তো উপর থেকে হ্যামারিং করতেছি, আমি বলছি প্রত্যেকটা হ্যামারিং এ আমার ওজন যায় 474.5 জুল যায়, কিন্তু এত জুল ট্রান্সফার হতে পারে নাকি? কারণ ইফিসিয়েন্সি তো কম, এটা ইফিসিয়েন্সি হাফ, 50%। তাহলে এটা আসলে যাবে কত? অ্যাকচুয়াল এনার্জি ট্রান্সফার হবে কত? আরো কম হওয়ার কথা না? স্যার EA is equal to EM into EIN না স্যার? কি স্যার EA is equal to স্যার EM into EIN না স্যার? হ্যাঁ, em ইনটু ein ঠিকই তো আছে। স্যার এখন এখানে স্যার N2 into দিস না স্যার? এটা n2 ইনটু কেন দিছি দেখো, em ইকুয়াল ein এর ভ্যালু কত? 474.5 জুল। এখন হচ্ছে তুমি যেটা এখানে যে যা করছে আমি ঠিকই আছে, 470.5 জুল কে 0.45 দিয়ে গুণ করার পরে তো আমি আসলে কতটা আসলাম? অ্যাকচুয়াল নাম্বার অফ ব্লো তো আসলে 22টা, কিন্তু আমি যেটা আসলে কনভার্ট করে এখানে কয়টাতে নিয়ে আসছি, যে 13টাতে তো আমি কমায় নিয়ে আসছি, মানে আমি ইফিসিয়েন্সিতে আগেই গুণ করে ফেলছি না। এই n2টা কিভাবে আসছে? 0.45 ইনটু 2 ইনটু 0.78 দিয়ে গুণ করে তো 13টা আসছে। আমার কথা বুঝতে পারছো? একটাতে যদি 475 যায়, তাহলে 13টাতে কত যাবে? একটা যদি 475 যায়, তাহলে 475 তো এটা এভাবে বের করছি আর কি। কথা বুঝতে পারছো? আর তুমি যেটা বলছো সেটা হচ্ছে একটার জন্য আসবে, একটার জন্য। আচ্ছা, কারো কোশ্চেন আছে আর? বাংলাদেশের জন্য আমাদের অলওয়েজ হচ্ছে হ্যামারিং ইউজ করলে আমাদের ইফিসিয়েন্সি ধরা হচ্ছে 0.60 আর কি। বাংলাদেশের জন্য আমরা যখন হ্যামার ইউজ করি তখন হচ্ছে ওটার জন্য স্যার বলো। ডোনাট হ্যামারটা কেমন দেখতে স্যার? এই যে তোমাদের ক্যাম্পাসে তো এটা দিয়ে কাজ করছে। মাঝখানে গ্যাপ থাকবে স্যার? হ্যাঁ, ডোনাট হ্যামারটা এরকম গোল, মাঝখানে এখানে গ্যাপ থাকে, এখানে একটা পাইপ থাকে, পাইপের উপর দিয়ে এটা নাড়াচাড়া করতে পারে আর কি। এটা পাইপটা Thank you, রাখে যাতে হচ্ছে এটা না সরতে পারে আর কি। এখন হচ্ছে আমাদের এসপিটি কোরিলেশন। এসপিটি, এই যে আমরা এসপিটি ভ্যালু থেকে আমরা অনেক কিছু বের করতে পারি। এসপিটি ভ্যালু থেকে আমাদের আনড্রেন শেয়ার স্ট্রেন্থটা আসা যায়, সিইউ আনড্রেন শেয়ার স্ট্রেন্থ বের করা যায়। এসপিটির সাথে ওসিআর বের করা যায়। ওসিআর কি বলতো? ওসিআর কি? কি ভুলে গেছো? অপটিমাম। অপটিমাম, তারপর এটা সয়েলের স্যার মনে নাই। ভুলে গেছি। ওভার, তারপর কি কনসলিডেশন কি? রেশিও। তাহলে ভুলে গেছো?
এসপিটির সাথে আমাদের ওভার কনসলিডেশন রেশিও। ওভার কনসিডারেশন রেশিও কি জিনিস বলো? স্যার এটা তো মনে নাই। এই সেমিস্টার না পড়ছো এটা? ওভার কনসিডারেশন রেশিও কি বলো? গ্রেটার দেন 1 হলে কি হয়? প্রেজেন্ট প্রেসার বেশি নাকি পাস্ট প্রেসার বেশি? ভুলে গেছো? কি মনে নাই? না স্যার। তোমরা পড়ো নাই? আমার তো নিজের এখন খেয়াল নাই যে প্রেজেন্ট প্রেসার গ্রেটার দেন পাস্ট প্রেসার, তাহলে ওভার কনসোলেশন রেশিও কি হবে? গ্রেটার দেন 1 হবে না স্মলার দেন 1 হবে? মানে ধরো যে একটা সয়েল আছে, সয়েলের উপরে এখানে পাস্টে প্রেসার ছিল হচ্ছে 100। তো এই প্রেসার কোনো মতে অনেকদিন পরে হচ্ছে অনেকদিন আগে 100 প্রেসার ছিল, পরবর্তী নতুন করে এখন হচ্ছে তুমি একটা বিল্ডিং স্ট্রাকচার দাঁড় করাইছে, এখন মাত্র প্রেসার হচ্ছে 60। ও তোমার বলো না নরমালি কনসোলেটেড সয়েল, ওভার কনসোলেটেড সয়েল, এটা মনে আছে নি? জি স্যার। জি স্যার, এটা মনে নরমালি আছে। কোনটারে বলে আর ওভার কোনটারে বলে? স্যার যেটা আগের থেকে স্যার আগে এটা স্যার আগে 20 কালা থেকে ভাবেন হইছে স্যার, আগে পরে থেকে সেটা মানে হ্যাঁ আগে তোমাদের এখানে প্রেসার বেশি ছিল, পরে তুমি হচ্ছে প্রেসার কম দিছো, তাহলে এটা কি বলবা? এটা নরমালি এটা বলবা না ওভার ওভার? এটা ওভার ওভার। ওভার ওইটা হ্যাঁ ওভার। এটা ওভার। ওভার কনসলিডেশন। হ্যাঁ, আর নরমাল কোনটারে বলবা? আগে ছিল যেটা কম, এখন আরো বেশি দিছো, না এখন নরমালি সেটা আর কনসিডার হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের আছে যে ওইটার উপর হচ্ছে আমাদের ওসিআর আসে, ওভার কনসিডার রেশিও। ভুলে গেলে তো হবে না, এইসব তো ছোট ছোট জিনিস মনে রাখা লাগবে। এখন বলো রিলেটিভ ডেনসিটি কি জিনিস? ডি আর ফর্মুলা পড়ছো যে গামা ডি মাইনাস গামা ডি মিন, আমার এখন ভুলে গেছি। আজকে সব নতুন নতুন লাগতেছে। কেন রিলেটিভ ডেনসিটি ডি আর পরনে ফর্মুলা, এটা তো তোমাদের জিওটেক 1 এর। রিলেটিভ ডেনসিটিটা কি? আরে ইয়ার কি তোমাদের গামা ডি মাইনাস গামা মিন গামা ম্যাক্স মাইনাস মনে আমার বলে রেখেছি ইউনিট ওয়েটের উপর। বলো রিলেটিভ ডেনসিটি কি জিনিস? কারো মনে নাই? না স্যার, স্যার ভুলে গেছি স্যার। জি স্যার। এটা যেটা বলে তোমাদের রিলেটিভ ডেনসিটি বলতে যেটা বোঝায় একটা সাবস্ট্রেসের হচ্ছে ম্যাক্সিমাম এবং হচ্ছে স্মলার ইউনিট ওয়েটের হচ্ছে তোমাদের যে এটা হচ্ছে রিলেটিভ হচ্ছে রেশিও, যেটা বোঝায় রেশিওটা আসলে কিসের হতে পারে? তোমাদের হচ্ছে ডেনসিটি, রিলেটিভ ডেনসিটি যেটা বোঝায় একটা মেটেরিয়ালস নিবা যেটা হচ্ছে আরেকটা মেটেরিয়ালস এর রেসপেক্টে সেটার হচ্ছে ডেনসিটির হচ্ছে পার্থক্যটা কত, সেটাকে আমরা রিলেটিভ ডেনসিটি বলি। আরেকটা এসপিটি এন্ড ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে? হচ্ছে পিক ফ্রিকশনাল অ্যাঙ্গেল, যেটা হচ্ছে আমাদের ফাই, তোমরা এটা জানো। তো এখানে এসপিটি ভ্যালু রিকোয়ার্ড ফর ওভারবার্ডেন আর প্রেসার বা ওয়াটার টেবিল এগুলো জানা লাগতে পারে। এখন আসো প্রথমে রিলেটিভ কম্পারিজন হবে এসপিটি এন্ড ভ্যালু অফ কোহেসিভ এন্ড কোহেশনলেস সয়েল, সেটার উপর আমাদের কি কি আসতে পারে। যদি আমরা দেখো এসপিটি এন্ড ভ্যালু যদি 4 থেকে 10 পাও, সেই ক্ষেত্রে আমরা এই সয়েলের রিলেটিভ ডেনসিটি কত বলতে পারবো? সয়েলটা কি আমাদের লুজ সয়েল। যদি ওভার 50 হয় সেই ক্ষেত্রে আমরা সয়েলটাকে বলতে পারবো অনলি ডেন্স সয়েল। এটা কি টাইপের সয়েল থাকলে? যদি এটা আমাদের স্যান্ড হয়। এখন আসলে আমাদের ক্লে এর জন্য কি হবে? ক্লে এর জন্য যদি দেখো 4টা থেকে 8টা পাও, সেই ক্ষেত্রে আমাদের কনসিস্টেন্সি কত হবে? সেটা আমাদের মিডিয়াম। যদি 15 থেকে 30টা পাও সেটা হবে ভেরি স্টিফ। তো আমরা হচ্ছে এসপিটি এন ভ্যালু থাকলে আমরা সেটার রিলেটিভ ডেনসিটিটা আমরা জানতে পারি আর কি। এখন আসো আমাদের এই এসপিটি কোরিলেশন উইথ হচ্ছে কোহেসিভ সয়েল, এসপিটির সাথে আনড্রেইনড শেয়ার স্ট্রেংথের আসলে আমাদের ডিফারেন্সটা কি? এখন দেখো এখানে বলছে কি however correlation for the clay required to test verify the correlation valid for the clay deposit being, আচ্ছা এটা বাদ দাও। এখানে বলছে based on the result undrained triaxial test করছে, তোমরা undrained triaxial test করতে পারো না, তোমাদের ভার্সিটি অফ ছিল। এখানে ক্লে এর ক্ষেত্রে দেখছে আমাদের এই যে সিইউটা কিভাবে ডিপেন্ড করে, সিইউটা ডিপেন্ড করে কে আর এন এর উপর। এখানে এনটা কি আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন নাম্বার অবটেইন ফ্রম দা ফিল্ড, ফিল্ড থেকে তুমি কয়টা নাম্বার পাইছো, যেটা আমি ধরছি হচ্ছে 22 পাইছি। আর কে হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, যেটা 3.5 থেকে 6.5 পর্যন্ত হতে পারে। বা এখানে সিইউ কি হতে পারে? আর একটা ফর্মুলা তোমাদের হারা, যেটা হচ্ছে 1971 এ একটা সাজেস্ট করছে, এটা হচ্ছে সিইউ ইকুয়াল হতে পারে 29 n টু দি পাওয়ার 0.72। এখন যদি আমি বলি যে কোশ্চেনে মনে করো যে তুমি পাইছো n এর ভ্যালু হচ্ছে 22, তাহলে আমাদের সিইউ এর ভ্যালু কত হবে বলো তো? 29 ইনটু কত হবে? 29 22 to the power 0.72। 2 ইনটু 0.72। এখানে দেখো এখানে আরেকটা কি বলছে যে আমাদের এসপিটি এন ভ্যালুর উপর আমরা হচ্ছে তোমাদের আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ এটা আমরা বের করতে পারি।
যেমন 0 থেকে 2 হলে আনকমপ্লিট কম্প্রেশন টাইম হলো 0 থেকে 25, 2 থেকে 5 হলে হচ্ছে আমাদের 25 থেকে 50, 5 থেকে 10 হলে 550 থেকে 100। এখন হচ্ছে এসপিটির সাথে যেটা বলছি ওভারবার্ডেন কনসোলিউশন রেশিও আমরা বের করতে পারি। এটা অবশ্যই ন্যাচারাল ক্লে ডিপোজিট থাকলে কোরিলেট করতে হয় তোমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন। এটা হচ্ছে তোমাদের কে বের করছে, এটা হচ্ছে মাইন আর ক্যাম্পা 1988 এ একটা রিলেশনশিপ দাঁড় করাইছে। ওভারবার্ডেন কনসোলিউশন রেশিও কত হবে, 0.0193 ইকুয়াল হচ্ছে এসপিটি এন এর ভ্যালু কত আর হচ্ছে ইফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেস। তোমরা ম্যাথ করছো না, যে মনে করো যে আমাদের এখানে যদি আমাদের মনে করো যে এখানে একটা ওভারবার্ডেন প্রেসার থাকে, এই পয়েন্টের আমাদের ইফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেসটা এখানে যদি মনে করো এখানে আমি গামা দিয়ে থাকি, চার্জ দিয়ে তুমি এই পয়েন্টের ইফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেসটা বের করতে পারবে না? সিগমা ভি বের করা যাবে না, গামা ইনটু এইচ এভাবে করে? গামা ইনটু এইচ। হ্যাঁ, তো এটা বের করে তারপর হচ্ছে এখানে যদি আমরা এন এর ভ্যালু বসায় দেই তাহলে হচ্ছে আমরা ওসিআর ওভার কনসোলিউশন রেশিওটা কত আছে সেটা বের করা যাবে আর কি। আমি কিন্তু এই টাইপের ছোট ছোট ফর্মুলার ম্যাথ দিব, দেখবা যে 1 লাইন 2 লাইন 3 লাইন করে অনেক ম্যাথ থাকবে, বা ভাইবা বোর্ডে দেখা যাবে জিজ্ঞেস করে বসে। আমাদের পরীক্ষা ভার্সিটিতে হলে ভালোভাবে কোশ্চেন করা যেত আর কি। এখন আসলে আমাদের কোরিলেশন অফ ওভারবার্ডেন প্রেসার যদি থাকে, যে আমাদের সয়েলের উপর একটা ওভারবার্ডেন প্রেসার আছে, যেটা বলতেছি ওভারবার্ডেন প্রেসার থাকলে হচ্ছে আমাদের এসপিটি এন ভ্যালু থেকে আমরা কি বের করতে পারি, এসপিটি এন কারেক্টেড এসপিটি এন ভ্যালু হবে সিএন ইনটু হচ্ছে আমাদের এনএফটা হচ্ছে কি, যেটা হচ্ছে আমরা পিল থেকে যেটা বের করছি, আর সিএনটা হচ্ছে কারেকশন আমাদের কারেকশন ফ্যাক্টরটা আসলে আমাদের কত। তো পরের স্লাইডে এখানে আমাদের এই যে আমাদের সিএন এর ভ্যালু, আমরা এই কারেকশন ফ্যাক্টর কত হবে সেটা আমরা হচ্ছে বের করতে পারি। এটা কে বের করছে, লিও এবং হোয়াইটম্যান এবং স্ক্যামশন 1986 এ হচ্ছে তোমাদের সিএন এর সাথে হচ্ছে তোমাদের ওভারবার্ডেন প্রেসারের একটা সম্পর্ক বের করে দেখাইছে। এখন লিও হোয়াইটম্যান কি দেখাইছে, যদি লিও হোয়াইটম্যানের ইকুয়েশন ইউজ করো, সিএন ইকুয়াল হচ্ছে 1 বাই সিগমা প্রাইম ভি, যেটা আমি বলছি যে মাটির নিচে তোমাদের ভার্টিক্যাল স্ট্রেস কত হবে গামা এইচ করে বের করে তুমি যেটা আসবে সেটা বসাতে পারো। আর স্ক্যামটন দেখাইছে 2 বাই 1 প্লাস সিগমা ভি, বা সিড দেখাইছে হচ্ছে সিগমা ভি বাই হচ্ছে সিগমা 1। এখানে সিগমা 1 হতে সিগমা 1 কত বসাবা, 1 টন পার ফিট স্কয়ার, বা পিক দেখাইছে 0.7 লগ 20 বাই সিগমা প্রাইম ভি। তাছাড়া আমরা লিও হোয়াইটম্যান এবং স্ক্যামটন হচ্ছে আমাদের গ্রাফের মাধ্যমে আমরা এখান থেকে আমরা বের করে আসতে পারি আর কি। যদি মনে করো আমরা সিগমা ভি এর ভ্যালু যদি আমরা 1 জানি, তাহলে আমাদের সিএন এর ভ্যালু কত হবে, এখানে সিএন এর ভ্যালু কত, 1 এর জন্য স্যার 1 সিএন এর ভ্যালু হচ্ছে আমাদের 1, মানে হচ্ছে আমাদের কোনো প্রকার কারেকশনের আমাদের আসলে কোনো দরকার নাই। এটা অবশ্যই টন পার ফিট স্কয়ারে বসাতে হবে, সিগমা ভি এর ভ্যালু টন পার ফিট স্কয়ার নিয়ে তারপর হচ্ছে গ্রাফ থেকে ভ্যালু বের করতে হবে। এখন যদি আমাদের 2 হয়, 2 হলে কত হবে, সেটা কারেকশন আরো কমে গেছে আর কি। আর যদি 0.5 হয় সেই ক্ষেত্রে দেখা যাবে দুইটার জন্য 2 রকম আসবে। তো তারপর হচ্ছে আমরা এই ভ্যালু বের করে আমরা হচ্ছে এন্ড কারেকশনটা আমরা করতে পারি। তাছাড়া হচ্ছে আমাদের রিলেটিভ ডেনসিটি বের করা যায়, আমরা যদি এসপিটি এন ভ্যালু জানি, আমরা এমপিরিক্যাল একটা ইকুয়েশন আছে সেটা থেকে আমরা রিলেটিভ ডেনসিটি হচ্ছে মার্কারসন বাইগেন্স কি হচ্ছে 1977 এ হচ্ছে তোমাদের এমপিরিক্যাল রিলেশনশিপটা বের করছে। এটা হচ্ছে কি রিলেটিভ ডেনসিটি কিসের উপর ডিপেন্ড করে, 11.7.75 ইনটু 222 এনএফ। এনএফ হচ্ছে আমাদের কি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন নাম্বার, যেটা আমি বলছি ধরে নিছিলাম 22 ইনটু 93 ইনটু সিগমা ভি। সিগমা কি হচ্ছে ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার, সেটা অবশ্যই পাউন্ড পার ইঞ্চিস করে বসাতে হবে। আর একটা হচ্ছে সিইউ, যেটা হচ্ছে ইউনিফর্ম কোএফিসিয়েন্ট অফ দ্য স্যান্ড। এখন বলো ইউনিফর্ম কোএফিসিয়েন্ট অফ দ্য স্যান্ড, সিইউ এর ফর্মুলা কি বলো তো? স্যার ওইটা 22 ইনটু n টু দি পাওয়ার 0.72। 22 ইনটু কই পাইছো এটা? 22 কি স্যার এখানে একটু আগে একটা দেখছি, কই দেখাইছি? এই স্যার এটা সিইউ। আমি স্যার বলছি এর আগে স্লাইডটা এটা সিএন কারেকশন ফ্যাক্টর, এটা সিইউ কি ইউনিফর্ম কোএফিসিয়েন্ট অফ দ্য স্যান্ড। স্যান্ডের ইউনিফর্ম কোএফিসিয়েন্ট কি বলো? সব কি ভুলে বসে আছো? সিইউ সিসি, সিসি কি? সিসি স্যার মনে আসতেছে না। তোমাকে কি পড়ো নাই মনে হয়? d60/d10 এটা ভুলে গেছো? d60/d10 কি জিনিস? ও আচ্ছা স্যার, এগুলো পড়ছিলাম তো 10% স্যার, ফাইনালের এটা তো জন্য আরো আগে পড়ছি। 10% ফাইনালের জন্য তুমি হচ্ছে তোমাদের পার্টিকেল সাইজ কত পাবা?
সরি 10% ফাইনাল করে আসবে। এখানের জন্য পার্টিকেল সাইজ কত পাবা, এটা হচ্ছে 60%, ফাইনালের জন্য তুমি পার্টিকেল সাইজ কত পাবা, এরকম একটা গ্রাফ থাকবে না? আর সিসি কি বলো? জি স্যার। সিসি কি? স্যার কোএফিশিয়েন্ট অফ কার্ভেচার না নাকি? জি স্যার। তুমি বলো Coefficient সিসির of ফর্মুলা কি? স্যার ভুলে গেছি। সব ভুললে বসে থাকলে কেমনে হবে? এটা মনে হয় d30 স্কয়ার বাই d, এটা মনে হয় d30 স্কয়ার বাই d60 বাই d10, d60 ইনটু d10। স্যার এমনি এটা ভুলে, দেখি স্যার এটা নাই অনেক জায়গায় সিসিটা। পড়ছি স্যার। হ্যাঁ স্যার এটা পড়েন নাই। কি সিসি পড়ছো, সিইউ পড়ছি পড়ছো? স্যার, এগুলা পড়ছি। পড়ছি স্যার এগুলা। এই সূত্রটা দেখি নাই। এগুলা জিওটেকে পড়ো না, এগুলা পড়লে পড়ছো তোমরা হচ্ছে এটা SPL ল্যাবে জিওটেকে পড়ছিলাম। পড়ছি ল্যাবে স্যার, পড়ছো। জিওটেক কি পড়ছি? একটা জিওটেকে পড়ছি। ল্যাবে তাছাড়া তোমাদের ল্যাবেও পড়ছো, তোমরা স্যান্ডের ওই ফাইনাস এগুলো করার সময় এগুলো পড়া হয়। ফাইনাস মডুলাস। জি তো স্যার, ওই এগুলো তো পারার ফাইনাস কথা। মডুলাস যখন বের করছে কোশ্চেনে তখন। দেখো আমি কিন্তু এরকম কোশ্চেন দিব, রিলেটিভ ডেনসিটি এভাবে বের করতে দিব, নাহলে রিলেটিভ ডেনসিটি তোমরা ডাইরেক্ট গামার ফর্মুলা দিয়েও বের করতে দিব। তো তোমাদের তখন পারা লাগবে। যদি বলো স্যার পারি না, তাহলে হবে না। স্যার এগুলো তো অনেক আগে পড়ছি স্যার, সূত্র টুত্র সব স্যার ভুলে গেছি। এই যে সূত্র একটা দুটো সূত্র দেখবা, ওই যে যেটা বলছিলাম সিসি, সিসি হচ্ছে d30 না d30 স্কয়ার বাই d60 ইনটু d10। তাছাড়া আরেকটা আছে এসআর, এসআরটা আমার ভুলে গেছি, এসআর কি জিনিস নিজে পড়া নিজে ভুলে গেছি। আচ্ছা দেখো, এখন বলছে রিলেশন n এর ভ্যালুর সাথে আমাদের রিলেটিভ ডেনসিটি কত হইতে পারে। যদি 5 থেকে 10 হয় আমাদের n আর, তাহলে হচ্ছে 50, 5 থেকে 30 ধরতে পারবে, 10 থেকে 30 হলে এত ধরতে পারবে, 30 থেকে 50 হলে 60 ধরতে পারবে। বলছে পিক অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, যেটা হচ্ছে আমাদের ফাই এর ভ্যালু, ফাই এর ভ্যালু আমাদের কিছুর উপর ডিপেন্ড করে। এটাও আমাদের ফাই এর ভ্যালু করা যায় হচ্ছে, ফাই এর ভ্যালুর জন্য হচ্ছে গ্রাফিক্যাল প্যাক হ্যানসন বা থর্নবার্ন হচ্ছে কোরিলেশন দেখাইছে। আর হচ্ছে তোমাদের স্ক্যামার্টমেন্ট হচ্ছে তোমাদের হচ্ছে 1975 এর ডাইরেক্ট হচ্ছে তোমাদের ফিগার দেখেছে। এখানে কি দেখেছে, ফাই এর ভ্যালু 27.1, 0.3 এনআর, যেটা বলছি কারেকশন, এটাও কারেকশন দিয়ে বের করা যায় আর কি। তাছাড়া আমাদের হচ্ছে এই ফর্মুলা দিয়েও আমাদের বের করা যায় ফাই ইকুয়াল 10 পাই এনএফ। এনএফটা আমাদের কি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন নাম্বার, যেটা হচ্ছে ব্লো কত আসবে, ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার কত হবে, আর অ্যাটমসফিয়ারিক প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার এজ ইউনিট অফ সিগমা প্রাইম ভি। সিগমা প্রাইম ভি যে প্রেসার রাখবে অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে এভাবে রাখবা। আমরা বলতে পারবা যে এখন বর্তমানে অ্যাটমসফিয়ারিক প্রেসার কতটুক, অ্যাটমসফিয়ারিক প্রেসার কত হয়? স্যার এক ধরে নরমালি এক কি 760 মিলিগ্রাম পার চ্যাপ্টার আমরা কি ধরি, অ্যাটমসফিয়ারিক প্রেসার ধরি না, এটা আসলে কত পিএসআই? জি স্যার, ওইটাও ধরি স্যার বা প্যাসকেলে আমরা হচ্ছে 760 মিলিমিটার। অথবা আমরা কিলো প্যাসকেলে মনে হয় আমরা ধরে নেই আর কি, স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার আর কি। এখন এখান থেকে হচ্ছে তোমাদের বের করা লাগে। সো দেখো এখানে কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে, অনেকগুলো ফর্মুলা থেকে আমি তোমাদের রিলেটিভ ডেনসিটি বের করতে দিতে পারি। প্রথমে দেখা যাবে সিইউ বের করতে দিব, সিগমা ভি বের করতে দিব, এনএফ এর কারেকশন দিব, ফাইভ ভ্যালু বের করতে দিব। তারপর তোমাদের হচ্ছে প্রত্যেকটা জিনিসের এখানে ছোট ছোট ওই যে ওসিআর এর ভ্যালু বের করতে দিতে পারি। তো দেখা যাবে অনেক কিছু বের করতে দিতে পারি আর কি। এবং ওগুলো হচ্ছে তোমাদের আবার এখানে দেখো হ্যামার ইফিসিয়েন্সি আছে, হ্যামার ইফিসিয়েন্সি ম্যাথমেটিক্স আমাদেরকে দিতে পারে। সো মোটামুটি এসপিটির এই জিনিসটা হচ্ছে কি, আমাদের এসপিটির সাথে আমাদের কারেকশন গুলো আসলে আমাদের কি কি। স্লাইড কি দেখা যাচ্ছে? না স্যার, অফ আচ্ছা হয়ে গেছে। দেখো আমি একটু এতক্ষণ যে বলতেছিলাম এসপিটি এন ভ্যালু, এসপিটি এন ভ্যালু, এটা হচ্ছে আরেকটা স্লাইড। এই স্লাইডটা মনে তোমাদেরকে দিছি। এতক্ষণ বলতেছে এসপিটি এন ভ্যালু, তাহলে একটু হোল্ড করো। হ্যাঁ আচ্ছা, সো এই যে একটু আগে বলতেছি এসপিটি এন ভ্যালু যে আমাদের কারেক্ট করা লাগে, এসপিটি এন ভ্যালু যে আমাদের কারেক্ট করা লাগে, এই কারেকশনের ভ্যালু গুলো হচ্ছে আমাদের হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে বলছিলাম আমি, হ্যামারের ওজনের উপর ডিপেন্ড করে, আমাদের হচ্ছে তোমাদের রডের হাইটের উপর ডিপেন্ড করে, রোপ এন্ড পুলির উপর ডিপেন্ড করে, আমি কতটুকু উপর থেকে ফালাচ্ছি সেটার উপর আমাদের ডিপেন্ড করে আর কি। তো এখানে ওই আগের জিনিসগুলো বলা আছে তার জায়গায়, এবং এখানে আসলে স্লাইডের সব জিনিসই সেম মোটামুটি। এই যে 60.5 কেজি 140, তারপর বলছিলাম 450 মিলিমিটার পেনিট্রেশনের জন্য আমাদের কি কি করা লাগে আর কি।
এখন আমাদের এখানে যে জিনিসটা আছে, পেনেট্রেশন রেজিস্ট্যান্স বলতে আমরা আসলে কি বুঝি, যে নাম্বার অফ ব্লো রিকোয়ার্ড টু ড্রাইভ দ্য স্পিড স্পুন ফর লাস্ট 30 মিলিমিটার। যেটা বলতেছিলাম তোমাদের, কি বলছিলাম, যে আমাদের তিনটা ভাগ থাকে। প্রথম 100 মিলিমিটারের জন্য হচ্ছে আমি কোনো প্রকার পেনেট্রেশন কতটুকু আসলে আমরা সেটা নেই না, কিন্তু পরের 150 150 টোটাল হচ্ছে 300 মিলিমিটারের জন্য নেই। এখন আমাকে বলতে পারবা কেউ যে স্যার প্রথম 100 মিলিমিটারের 150 মিলিমিটারের জন্য কেন আমি পেনেট্রেশনটা নেই না? কথা কি শুনতে পারতেছো? স্যার কেন নেই না? জি তো স্যার এটা শুনে তোমাদের মাথায় কোশ্চেনটা আসে নাই? যে আমি বলি প্রথমে আমরা বোরিং করলাম, বোরিং করে দুটো পর্যন্ত বোরিং করলাম, তারপরে এখানে প্রথম 150 মিলিমিটারে কয়টা হ্যামারিং লাগছে এই এন ভ্যালু আমি কাউন্ট করি না। মানে কাউন্ট করলে আমার আসলে কাউন্ট করার কোনো দরকার নেই, মানে এটা আমি আমার স্যার ইকুয়াল এটা অনেক হাইটটা অনেক ছোট এই জন্য। না, পরেরগুলোতে 150 মিলিমিটারই আছে। এটার জন্য 10টা আসলো, পরেরটার জন্য ধরো হচ্ছে এখানে আরো আসলো 14টা। তো এখানে টোটাল হচ্ছে যেটা আসলে সেটাকে আমি ধরে নিয়ে হচ্ছে কত, 24টা। তাহলে প্রথমটার জন্য যদি ব্লো আসে 5টা, এটাকে আমি কাউন্ট কেন করি না? এটা মাথায় কোশ্চেন আসে নাই? জি মনে হয় না? স্যার। এই 150 এর জন্য আমি আসলে কেন আসলে আমি কাউন্টটা আসলে করি না, কারণ হচ্ছে দেখো, প্রথম যখন আমি 150 মিলিমিটার যে এই যে তোমার যে, দেখো আমি যখন এখানে বোরিংটা করে ফেলি, বোরিং করার পরে আমি হচ্ছে ড্রিল লোডটা আবার তুলি, ড্রিল লোডটা তোলার পরে ড্রিল লোডটা আবার রাখানোর পরে ড্রিল লোডের নিচে হচ্ছে আমি একটা স্পুন ক্রিয়েট করি, এটা হচ্ছে স্পিড স্পুন। এখন যখন এখানে আমি ড্রিলিং করে রেখে চলে গেছি, প্রথম যে 150 মিলিমিটার মাটি আছে এটা অলরেডি হচ্ছে তোমাদের কি হয়ে গেছে, মানে ডিস্টার্ব প্লাস হচ্ছে তোমাদের লুজ হয়ে গেছে। তো তুমি যদি এইটার জন্য যদি মাত্র এই 150 এর ভ্যালু নাও, তাহলে প্রথম 150 তো এখানে ঠিক মতো ভ্যালু দিবে না, কারণ এটা যখন যখন আমি বোরিং করছি এই মাটিটা অলরেডি লুজ আর ডিস্টার্ব হয়ে গেছে, তাই 150 এর জন্য যতগুলো ব্লো আছে সেটা আমি কাউন্টে আমি আনি না। বাকি 300 এর জন্য যা আছে সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। কোশ্চেনে ভাইবাতে আমি জিজ্ঞেস করবো বা পরীক্ষাও জি থাকবে স্যার বুঝতে পারছি। কেন প্রথম 100 নেই না। এখন দেখো আমরা এসপিটি এন ভ্যালু থেকে আমরা কিউএ বের করতে পারি। যারা আরসিসি তে কোশ্চেন দেখছো, এই যে অ্যালাউবেল বেয়ারিং সয়েল বেয়ারিং ক্যাপাসিটি দেখছো, কিপস পার ফিট স্কয়ার, আমরা এটা বের করতে পারি কিসের উপর রেসপেক্ট করে আমরা বের করতে পারি, এই যে এসপিটি এন নাম্বার বিলো দা ফুটিং। এখন দেখা এখানে কয়জন ইকুয়েশন দিছে, দুইজন ইকুয়েশন দিছে, একটা মেহরফ ইকুয়েশন দিছে, একটা বাউলসের ইকুয়েশন দিছে, যে কোনো পরীক্ষা একটা ইউজ করলে হবে। এখন সে কি বলছে, অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি কি হবে, n/4 হবে, কি হবে n/4 হচ্ছে আমাদের কে। আর যদি বলছি ফুটিং এর যে উইথ, ফুটিং এর উইথ যদি তোমাদের 4 ফিটের থেকে বেশি হয়, গ্রেটার দেন 4 ফিট, সেই ক্ষেত্রে হবে কিউ ইকুয়াল n/6 ইনটু v1/b² বাই হচ্ছে আমাদের কে। মানে হচ্ছে ব্যাপারটা আসলে কি, n/6 ইনটু হচ্ছে তোমাদের ওই যে v1/b² বাই হচ্ছে কে আর। সো এখানে দেখো কে এর ফর্মুলা হচ্ছে কি, কে এর ফর্মুলা হচ্ছে 0.11 1 + 0.33 ডি বাই হচ্ছে আমাদের বি। এখানে ডিটা কি কেউ বলতে পারবা? বি তো লেখা আছে ফুটিং উইথ, ডিটা কি? স্যার ডেপথ। ডেপথ অফ দ্য ফুটিং। এবং এটা যদি সয়েল হয়, আমি যদি ফুটিংটা যদি এখানে থাকে, তাহলে হচ্ছে আমি এই সয়েলের থেকে আমাদের ফুটিংটা কতটুকু নিচে আছে, যদি এটা 7 ফিট হয় তাহলে ডি হবে কয় ফিট, 7 ফিট। তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে মেহরফ ইকুয়েশন ইউজ করতে পারো, তোমরা হচ্ছে বাউলসের ইকুয়েশন আমরা ইউজ করে হচ্ছে আমরা সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি বের করতে পারি। তো দেখো একটা জিনিস দিয়ে কত কিছু বের করা যাবে, যদি আমি একবার এসপিটিএন এর ভ্যালু বের করতে পারি, সেখান থেকে তোমাদের ওই যে তোমাদের ফাই অ্যাঙ্গেল, তারপর হচ্ছে তোমাদের সিএন, তারপর হচ্ছে তোমাদের ওসিআর ভ্যালু, তারপর যা যা আছে, তারপর হচ্ছে রিলেটিভ ডেনসিটি, তারপর এখানে কিউএ যা আছে আমি তোমাদের সবকিছু বাইর করে দিতে পারি। এখন স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের যে n1 ইকুয়াল হচ্ছে e1 ইনটু e2, এই ফর্মুলা আমি তোমাদের দেখাই দিছি আগের স্লাইডে, তো আমি এখানে দেখালাম। এখন হচ্ছে রিফিউজাল অফ টেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। মনে করো যে আমি এসপি টেস্টের ভ্যালুর জন্য আমি কি করতে হবে, কয়টা লেয়ারে আমাকে হ্যামারিং করা লাগবে বলো তো? 3টা লেয়ারে না? জি স্যার। 150 মিলি 150 মিলি 150 মিলি। কিন্তু মাঝে মাঝে এমন হতে পারে যে আমি টেস্টটা করলাম, টেস্টটা করার পরে আমার যে এসপিটি ভ্যালুগুলো আসলো সেটাকে আমি রিফিউজ করে দিব। রিফিউজ কখন করব? কি বলছে, 50 ব্লোজ আর রিকোয়ার্ড ফর এনি 150 ইনক্রিমেন্ট।
ধরো হচ্ছে যে আমি এই 150 মিলি, এই প্রথম 150 মিলি মাটিটাতে দাবানোর জন্য, স্পুনটাকে দাবানোর জন্য আমাকে 50টা যদি আমাকে এসপিটি ব্লো লাগে, মানে এখানে আমাদের এন এর ভ্যালু হচ্ছে 50টা লেগে গেছে, কিন্তু এই 100 প্রথম 150 জন্য, সেই ক্ষেত্রে আমি এসপিটি টেস্টটা কি করব, আমি রিফিউজ করে দেব, মানে এসপিটি টেস্টটা হয় নাই, না বা এখানে আমি এসপিটি টেস্টটা কি করতে পারবো না, এই সয়েলের জন্য আমি এসপিটি টেস্ট করতে পারবো না। আরেকটা কি বলছে, যদি এমন হয় যে এখানকার জন্য ব্লো লাগছে তোমার 40টা, কিন্তু এখানে ব্লো লাগছে তোমার 60টা, টোটাল কয়টা হয়েছে দেখো তো? স্যার 100। 100টা। তাহলে টোটাল দেখো 300 মিলিমিটার পেনেট্রেশনের জন্য এই 100 মিলি 50 150, যদি তোমাদের 150টা ব্লো লাগে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এসপিটি টেস্টটাকে আমরা রিফিউজ করে দেব। এরপর আছে আমাদের 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট আমাদের কি বলছে, বলছে 10 সাকসেসিভ ব্লোস প্রোডিউস নো অ্যাডভান্স। তার মানে যেটা বুঝাচ্ছে, মনে করো যে আমি এখানে হ্যামারিং করতেছি সয়েলের ভিতরে, এটা মাটির নিচে অবশ্যই সয়েল, 10টা ব্লো দিয়ে ফেলছো, কিন্তু আমার এই স্পুনটা একটু মাটিতে দাবে নাই, সেই ক্ষেত্রে আমি কি বুঝতে পারবো যে আমাদের সয়েলের এখানে হয় কোনো পাথর আছে বা কিছু আছে, বা সয়েলটা অনেক বেশি ডেন্স, সেই ক্ষেত্রে আমি এসপিটি টেস্ট কি করতে পারবো না, এই সয়েলের জন্য আমি এসপিটি টেস্ট করতে পারবো না। সো রিফিউজাল অফ টেস্ট খুবই খুবই ইম্পর্টেন্ট, কখন আমি রিফিউজ করা লাগবে সেই টেস্টটা জানা লাগবে। কথা বুঝে গেছে? জি স্যার। স্যার ওই 10টা মানে কি স্যার, মানে 10 বার দেওয়ার পরও মাটিতে হ্যাঁ, মানে তুমি স্যার হ্যামার, একটু ডোনাট হ্যামার দিয়ে 10 বার হ্যামারিং করছো, তারপর দেখো যে মাটিতে দাবতেছে না, পরপর 10টা সাকসেসিভ, সাকসেসিভ বলছে কিন্তু এটা মনে রাখা লাগবে, সাকসেসিভ মানে একটার পর পর টানা 10টা মারছো পরপর, কিন্তু দেখতেছো মাটিতে দাবতেছে না একটু, তখন বুঝতে পারবো যে না, এখানে এসপিটি টেস্ট করা যাবে না আর কি। এখন ধরো কারেকশন অফ এসপিটি এন ভ্যালু, কারেকশন অফ এসপিটি এন ভ্যালু, ধরো যে আমি সয়েলের নিচে আমি এখানে এসপিটি এন ভ্যালু বের করলাম, মনে করো যে আমি বললাম যে 150 মিলি করে টোটাল n1 n2 n1 প্লাস n2 করে পাইছো তুমি হচ্ছে 24, কিন্তু আমি তো কারেক্ট না, কারণ কারেকশন কি হতে পারে, এখানে হ্যামার এনার্জি ইফিসিয়েন্সি কারেকশন আছে, বোরহোল ডায়ামিটারের কারেকশন আছে, যেটা বলছিলাম বোরহোল ডায়ামিটার যদি 115 থেকে বড় হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বেশি দেখায়, হ্যামার টাইপের আছে, ডোনাট হ্যামার রিলিজের কারেকশন আছে, লেন্থ রোড আছে। সো এখানে দেখো আমাদের লাস্টে দিকে কারেক্টেড ফর্মুলা হচ্ছে n60 ইকুয়াল হচ্ছে সিই সিবি সিএইচ সিআর, এগুলো হচ্ছে কারেকশন ফ্যাক্টর, ফ্যাক্টর গুলো কোথায় আসে দেখাচ্ছি। আর এন এর ভ্যালু কত হবে বলতো, যেটা হচ্ছে আমি সয়েলের জাস্ট টেস্ট করে যেটা পাইছি, টেস্ট করে কত পাইছো, 24 পাইছো না? হ্যালো, এখানে হচ্ছে ভ্যালু হচ্ছে 24 বসবে, তাহলে আসলো এখানে আমার আসলো যে এখানে আমি সি এর ভ্যালু কত বসাবো, সিবির ভ্যালু কত বসাবো, সিএইচ এর ভ্যালু কত বসাবো, সি আর সিএস এর ভ্যালু গুলো আমি আসলে কত বসাবো। এখন দেখো সিই কি জিনিস, হ্যামার এনার্জি ইফিসিয়েন্সি কোএফিসিয়েন্ট। এখন বলতো এই সি এর ভ্যালু আমি দেখাইছিলাম বাংলাদেশের জন্য কত হয় বলতো, 0.6, এটা আগের স্লাইডে দেখাই আসছি, মনে আছে? হ্যালো, জি স্যার, জি স্যার। আচ্ছা, তারপর আসলে আমাদের সিবি আসলে আমাদের কি জিনিস, সিবি দেখা হয়েছে বলেছে বোরহোল ডায়ামিটার কারেকশন। যদি তোমাদের কোশ্চেনে দেয়া থাকে যে বোরহোল ডায়া হচ্ছে 150 মিলিমিটার বা হচ্ছে 6 ইঞ্চি, তাহলে সিবির ভ্যালু কত হবে, 1.05। তাহলে দেখো সি এর ভ্যালু হচ্ছে 0.6, সিবির ভ্যালু হচ্ছে 1.05। তারপর আসলে হচ্ছে তোমাদের হ্যামার টাইপ, এখানে হ্যামার টাইপ এখান থেকে বের করতে পারো বা তুমি হচ্ছে আগের স্লাইড থেকে দেখতে পারো। যদি এখানে দেখা যায় ডোনাট হ্যামার বলে দেয়, ডোনাট হ্যামার এবং বলছে হ্যামার রিলিজটা হচ্ছে কি ফ্রি ফল, সেই ক্ষেত্রে আমাদের সিএইচ এর ভ্যালু কত হবে, 0.78, কোশ্চেনে দেখবা সি, তাহলে সিএইচ এর ভ্যালু হবে 0.78। আর আসলে হচ্ছে আমাদের সিআর এর ভ্যালু, রড লেন্থ, যেটা বলছিলাম যে ডোনাট হ্যামারের এনভিলের নিচে যে রড লেন্থটা আছে, এই লেন্থটা আসলে আমাদের কত, যদি 10 মিটারের বেশি হয়, ধরো যে আমি দেখলাম যে এটা হচ্ছে তোমাদের 4 থেকে 6 মিটার, তাহলে হচ্ছে এটা কত হবে, 0.85। এবং স্যাম্পল লাইনার, যদি আমি লাইনার ইউজ করি, তাহলে যদি মনে করো স্ট্যান্ডার্ড উইথ লাইনার ড্যান্স সেন্স লাইনার ইউজ করি ড্যান্স এবং স্যান্ড ক্লে এর জন্য, সেই ক্ষেত্রে হবে 0.8।
তাহলে বলতো n60 এর ভ্যালু আসলে আলটিমেটলি কত হবে? 0.6 ইনটু 1.05 0.78 0.85 0.8 ইনটু কত হবে? 24। এটা হচ্ছে আমাদের কারেক্টেড আমাদের আসলে এসপিটিএন ভ্যালুটা আসলে আমাদের কত। এই কারেক্টেড এসপিটিএন ভ্যালু বের করার পরে হচ্ছে আমাকে আগের স্লাইডের যা যা আছে ফাই অ্যাঙ্গেল, তারপর হচ্ছে সিএন, যা যা আছে তোমাদের সবগুলা রিলেটিভ ডেনসিটি সব হচ্ছে আমরা বের করে নিয়ে আসবো। আচ্ছা, কারো আর কোনো কোশ্চেন আছে? সবাই ঘুমাই গেছো? না স্যার, না স্যার, এগুলো কি সোজা না কঠিন? মোটামুটি। ঝামেলা আছে স্যার, সোজাও না কোটেও না, কিন্তু স্যার ঝামেলা আছে। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের হচ্ছে কোন পেনিট্রেশন টেস্ট, যেটা হচ্ছে সিপিটি টেস্টটা আমরা দেখবো। ওইখানে হচ্ছে কিছু ফর্মুলা আছে, ফর্মুলা থেকে হচ্ছে আমাদের মেকানিজম আছে, তারপর হচ্ছে আমাদের প্রেশানোমিটার টেস্ট। যেটা আরো কয়টা ক্লাস লাগবে? এটা আমাদের শনিবার পর্যন্ত ক্লাস নিব, কালকে যদি শেষ করতে পারি, মানে কালকে শেষ হয়ে যাবে মোটামুটি, কিন্তু হচ্ছে আমার কিছু জিনিস আসলে তোমাদের হচ্ছে মানে লাস্টে শনিবারের ক্লাসটা মেইনলি হবে হচ্ছে তোমাদের হচ্ছে কোর্স রিলেটেড আর কি, যে কোর্সের খুঁটিনাটি জিনিস কিভাবে কি কি করা লাগবে ওগুলো নিয়ে জাস্ট একটু আলোচনা করা আর কি। চাইলে আমি শনিবার ক্লাস নিব না আর কি, যদি কালকে শেষ করতে পারি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন? না স্যার।